আজকে আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে যে প্রশ্নগুলি আমরা পড়ব সেই প্রশ্নগুলি হলো, যেমন ধরো, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? ওয়ারেন হেস্টিংস 1833 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। ওয়ারেন হেস্টিংস 1833 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সর্বশেষ চার্টার আইন 1892 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় 1892 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন চার্টার আইনে ভারতের কোম্পানি শাসনের মেয়াদ 20 বছর বাড়ানো হয়নি? কোন চার্টার আইনে ভারতের কোম্পানি শাসনের মেয়াদ 20 বছর বাড়ানো হয়নি? 1853 খ্রিস্টাব্দের সনদ আইনে কোম্পানি শাসনের মেয়াদ 20 বছর বাড়ানো হয়নি। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোর্ট কি? গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি একযোগে কর্নওয়ালিস কোর্ট নামে পরিচিত। এই কোর্টে সরকারি কর্মচারীদের নিয়মাবর্তিতা ও নৈতিক চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হয় এবং কোম্পানির কর্মচারীদের রাজনৈতিক শাখা ও বাণিজ্যিক শাখা এই দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। উত্তরটা আবার রিপিট করি। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি একযোগে কর্নওয়ালিস কোর্ট নামে পরিচিত। পরের প্রশ্ন, কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, যেখানে ব্রিটিশ আমলাদের নিয়োগের পূর্বে 3 বছর প্রশিক্ষণ প্রদান করা হতো। পরের প্রশ্ন, ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কে? ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কে? এই প্রশ্নটির অথবা প্রশ্ন এরকম থাকতে পারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতবর্ষে আমলাতন্ত্র ব্যবস্থা কে চালু করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতবর্ষে আমলাতন্ত্র ব্যবস্থা কে চালু করে? অথবা দিয়ে প্রশ্নটা এরকমও হতে পারে যে ভারতীয় সিভিল সার্ভিসের জনককে। উত্তর একটাই, উত্তর হচ্ছে ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক অথবা সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস কে ছিলেন? প্রথম ভারতীয় আইসিএস ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, শ্বেত বিদ্রোহ কি? ভারতে 1766 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর ভাতা হ্রাস পাওয়ার কারণে ব্রিটিশ সৈন্যরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ শ্বেত বিদ্রোহ নামে পরিচিত। রবার্ট ক্লাইভ কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন। পরের প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করেন? 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন গঠন করেন। পরের প্রশ্ন, কে কবে পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে বাংলায় পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন, শোর গ্র্যান্ট বিতর্ক কি? শোর গ্র্যান্ট বিতর্ক কি? লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কিত মতামত আহ্বানে রাজস্ব বিভাগের সচিব স্যার জন শোর জানান, যেহেতু মুঘল আমলে জমিদার ছিলেন জমির মালিক, তাই তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী জমি বন্দোবস্ত করা উচিত। অন্যদিকে কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্র্যান্ট বলেন, যেহেতু মুঘল আমলে জমির মালিক ছিলেন সরকার, তাই জমিদার বা প্রজা যে কারোর সঙ্গে জমি বন্দোবস্ত করা যেতে পারে, এটাই শোর গ্র্যান্ট বিতর্ক নামে পরিচিত। পরের প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে কে প্রবর্তন করেন? বাংলায় 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি ছিল? লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে
প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার, উড়িষ্যা জমিদারদের জমির মালিকানার সত্ত্ব দিয়েছিল, যা আবার কোনো কোনো ঐতিহাসিকের কাছে একটি দুঃখজনক ভুল বলে আখ্যায়িত হয়েছে। পরের প্রশ্ন, কে কবে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন? হোল্ট ম্যাকেনজি উত্তর পশ্চিম ভারতে 1822 খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন, কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। পরের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের পর মির্জাফর বাংলার মসনদ লাভের বিনিময়ে ইংরেজ কোম্পানি ও ক্লাইভকে প্রভূত অর্থ ও অন্যান্য উপঢৌকন প্রদান করেন। এছাড়া কোম্পানি ও তার কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। বুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, পলাশীর যুদ্ধের পর থেকে নবাব গড়ার রাজনীতি করে দেওয়ানি লাভের সূত্রে এবং বৈধ ও অবৈধভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা প্রভূত অর্থ সম্পদের অধিকারী হয় এবং বিবিধ মাধ্যমে তারা ওই সম্পদ ইংল্যান্ডে চালান করে দেয়। বাংলার অর্থ সম্পদের এই প্রতিবাদহীন চালান হয়ে যাওয়ার বিষয়টিকে এডমন্ড বাক ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন আখ্যা দিয়েছিলেন। দাদাভাই নৌরোজি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশড রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এর সমর্থন পাওয়া যায়। পরের প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা রমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন, দাদন কি? উত্তর হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হয় তাকে দাদন বলা হয়। কে কবে এজেন্সি প্রথা চালু করে? উত্তর হচ্ছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1753 খ্রিস্টাব্দে এজেন্সি প্রথা চালু করে। এজেন্সি ব্যবস্থা কাকে বলে? 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ কোম্পানি চুক্তি ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি সংশোধনের উদ্দেশ্যে তার নিজস্ব এজেন্ট মারফত সরাসরি উৎপাদকের কাছ থেকে ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করত এবং এজেন্টরা নিজেদের লভ্যাংশ রেখে কোম্পানির কাছে বিক্রয় করত। ফলে কোম্পানির বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো এবং উৎপাদকরাও লাভ কম পেত। এই ব্যবস্থা এজেন্সি প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর হচ্ছে, প্রকৃত পক্ষে শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি হলো অবশিল্পায়ন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ঔপনিবেশিক অর্থনীতির কারণে বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও নিপীড়ন, শিল্প বিপ্লব প্রসূত ব্রিটিশ পণ্যের অবাধ আমদানি, বৈষম্যমূলক শুল্ক নীতি প্রভৃতির কারণে চিরাচরিত ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে যায়।
যার ফলে ভারতীয় অর্থনীতিতে শিল্প নির্ভরতা হ্রাস পায় ও কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, ডক্টর অমিয় বাগচি প্রমুখ জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই অবস্থাকেই অবশিল্পায়ন বলে আখ্যায়িত করেছেন। পরের প্রশ্ন, ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? বড়লাট লর্ড ডালহাউসির শাসনকালে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক কাকে কেন বলা হয়? ভারতীয় রেলপথের জাতীয়করণ থেকে শুরু করে প্রথম এবং দ্বিতীয় রেল যোগাযোগ লর্ড ডালহাউসির আমলে স্থাপিত হয়েছিল, তাই লর্ড ডালহাউসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। পরের প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো? ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার বেসরকারি কোম্পানিগুলোকে বিনামূল্যে জমি দেওয়া, তাদের লগ্নিকৃত মূলধনের উপর 5% সুদ বা ভর্তুকি দেওয়া, শতকরা 5 টাকার বেশি লাভ হলে তা কোম্পানি ও সরকারের মধ্যে সমভাবে বণ্টিত হওয়ার অঙ্গীকার করে, যা গ্যারান্টি প্রথা নামে পরিচিত। উল্লেখ থাকে যে এই ব্যবস্থা 1849 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু ছিল। পরের প্রশ্ন, টিসকো এর পুরো কথাটি কি? টিসকো এর পুরো কথাটি হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরের প্রশ্ন, কে কবে টিসকো প্রতিষ্ঠা করেন? 1907 খ্রিস্টাব্দে তৎকালীন বিহার তথা বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে বিখ্যাত পার্সি শিল্পপতি জামশেদজি টাটার স্বপ্নকে বাস্তবায়িত করতে তার পুত্র দোরাবজি টাটার উদ্যোগে টিসকো বা টাটা আয়রন স্টিল কোম্পানি গড়ে ওঠে। পরের প্রশ্ন, হিতবাদের মূল কথা কি? হিতবাদ এর মূল কথা কি? হিতবাদের মূল কথা হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা, দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার জন্য প্রচেষ্টা। হিতবাদের মূল কথা হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা, দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার জন্য প্রচেষ্টা। পরের প্রশ্ন, নজরানা প্রথা কি? স্বর্গীয় সাম্রাজ্যের অধীশ্বর রূপে চীনা সম্রাটের প্রতি বৎসতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিরা বাণিজ্যের উদ্দেশ্যে চীনা সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ বা উপঢৌকন দিয়ে বৎসতা জানাতে হতো। এটি নজরানা প্রথা নামে পরিচিত। এইভাবে চীন নজরানা প্রথা নিয়ন্ত্রণ করত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির নেতা হিসাবে কর্তৃত্ব প্রকাশ করত। পরের প্রশ্ন, কাওটাও প্রথা কি? কাওটাও প্রথা কি? চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বৎসতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওটাও প্রথা নামে পরিচিত। পরের প্রশ্ন, কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ও চীনের সঙ্গে। চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তর হচ্ছে 1839 খ্রিস্টাব্দে আফিম আমদানি বন্ধ হয়। পরের প্রশ্ন, নানকিং সন্ধির 2টি শর্ত উল্লেখ করো। 1 নম্বর শর্ত, ক্যান্টন, সাংহাই, অ্যামোয়ে, ফুচাও ও নিংপো চীনের এই বন্দরগুলি ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয়। 2 হচ্ছে এই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজেদের কনসাল নিয়োগের অধিকার লাভ করে। পরের প্রশ্ন, নানকিং সন্ধির ফলাফল কি হয়েছিল? নানকিং সন্ধির ফলে 1, ক্যান্টন, সাংহাই, অ্যামোয়ে, ফুচাও, নিংপো এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের জন্য খুলে দেওয়া হয়। 2 হচ্ছে ইংরেজরা হংকং বন্দরটি লাভ করে। পরের প্রশ্ন, কোহং প্রথা কি? চীন সরকার অনুমোদিত 13টি বণিক সংস্থা নিয়ে গড়ে ওঠা কোহং নামক বণিক সংঘ ছিল চীনের বৈদেশিক বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক। তারা বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ করত।
পরের প্রশ্ন, কবে কারা কাদের বিরুদ্ধে হোমায় পোয়ার অসম চুক্তি আরোপ করেন? হোমায় পোয়ার অসম চুক্তি। পরের প্রশ্ন, না অ্যান্সারটা হচ্ছে 1844 খ্রিস্টাব্দে ফ্রান্স চীনের বিরুদ্ধে হোমায় পোয়ায় অসম চুক্তি আরোপ করেন। পরের প্রশ্ন, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? তাইপিং বিদ্রোহ 1850 খ্রিস্টাব্দে চীনে সংগঠিত হয়েছিল। তিয়েনশিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত বাহিনীর কাছে দ্বিতীয় আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীন 1858 খ্রিস্টাব্দে তিয়েনশিনের সন্ধি স্বাক্ষর করে। তিয়েনশিনের সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। 1 নম্বর, চীনের 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া হয়, এবং 2, চীনের বিদেশি বণিকরা চীনা আইনের এখতিয়ার থেকে মুক্ত হয়। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? চীন জাপান যুদ্ধে পরাজিত হয়ে চীন 1895 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। পরের প্রশ্ন, শিমনোসেকির সন্ধির শর্তগুলি উল্লেখ করো। 1 নম্বর শর্ত, চীনের মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াওটুং উপদ্বীপ, ফরমোজা এবং পেস্কা ডোরেস দ্বীপপুঞ্জ জাপান দখল করে। 2 হচ্ছে, জাপানের নাগরিকরা চীনে কারখানা ও শিল্প স্থাপনের অধিকার পায়। 3 হচ্ছে, চীনের কয়েকটি বন্দর জাপানের বণিকদের জন্য খুলে দেওয়া হয়। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে বক্সা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে? 1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের চীন ও 11টি বিদেশি রাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার পর বক্সার চুক্তি বা বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয়, যাতে রাজমাতা জুসি সিংহাসন পুনর্দখল করেন ও 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত মাঞ্চু বংশ চীনে টিকে থাকে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনা প্রশাসনের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কারণে চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বর্বর বিদেশিদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য বা ক্যান্টন প্রথা নামে পরিচিত। এই প্রথার সময়সীমা ছিল 1842 খ্রিস্টাব্দের নানকিং সন্ধি স্বাক্ষরিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। পরের প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কি? রক্ষণশীলতার প্রতীক। ঐশ্বরিক অধিকার তত্ত্বে বিশ্বাসী চীনাদের বাণিজ্যিক ও ফৌজদারি আইন ক্যান্টনে বাণিজ্যরত বিদেশিদের মেনে চলতে হতো। বিদেশিদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষার কোনো সুযোগ ছিল না। এমনকি কোহং বণিক সংস্থার মাধ্যমে বিদেশিদের বাণিজ্যিক লেনদেন হতো। চীনে বিদেশিদের প্রতি এইসব কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। এই নীতি অনুসারে বিদেশি বাণিজ্য কুঠিতে দাস নিয়োগ এবং আগ্নেয়াস্ত্রের প্রবেশ ছিল দণ্ডনীয় অপরাধ। এই হচ্ছে আজকের প্রশ্ন। আমরা এর পরবর্তী দিনে এই চ্যাপ্টার শেষ করব এবং সেখানে এই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলি বলা হয় নাই, সেই ক্লাসে সেই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলি দেওয়া হবে। কেমন?